পারিবারিক সমস্যা নিরসনে গঠিত আদালতের সুফলের চেয়ে ভোগান্তি বেশি, অভিযোগ ভুক্তভোগীদের। মামলাগুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মন্ত্রিসভার বৈঠকেও আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আমেজ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শুভেচ্ছা বিনিময়। 3 দফা সময় বাড়িয়েও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ডিসেম্বরের মধ্যে না গেলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। যেখানে সেখানে গাড়ি পার্কিং এর কারণে চট্টগ্রাম নগরীতে বাড়ছে যানজট। চালকদের আইন না মানায় কারণ, বলছে ট্রাফিক বিভাগ। সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস মেয়রের। এবং আবারও হতাশায় পড়ল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট জয়ের স্বপ্ন পূরণ হল না টাইগারদের। শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের 22 রানের জয়। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। বিবাহ বিচ্ছেদ, দেনমোহর, ভরণ পোষণ সহ পারিবারিক 5টি সমস্যার সমাধানে গঠিত হয় পারিবারিক আদালত। ভুক্তভোগীদের অভিযোগ, এসব বিরোধ নিষ্পত্তিতে এ আদালতে সুফলের চেয়ে ভোগান্তি বেশি। আইনজীবী ও বিশেষজ্ঞদের মতে, পারিবারিক মামলাগুলোকে অন্যান্য মামলার মতো না দেখে অধিক গুরুত্ব দিলেই সুফল মিলবে। আফজাল হোসেনের রিপোর্ট। পারিবারিক স্পর্শকাতর সমস্যাগুলোর আইনিভাবে সুরাহা হয় পারিবারিক আদালতে। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় রয়েছে এই আদালত। তবে এই আদালত নিয়ে অভিযোগের শেষ নেই বিচার প্রার্থীদের। বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মোহরানা, ভরণ পোষণ এবং সন্তানের অভিভাবকত্বের মতো স্পর্শকাতর মামলাগুলোর বিচার হয় এই পারিবারিক আদালতে। বিচার প্রার্থীরা বলছেন, এসব মামলায় বিচার চাইতে এসে যতটা সুফল পেয়েছেন তার চেয়ে বেশি পড়তে হয়েছে ভোগান্তিতে। কতদিন হলো এই মামলাটা চলতেছে? 2008 করছি মামলা তো উকিলে না খেলাতি করে, আর যতই এখন কেন নেয় না, কেন নিলে একটা মামলা তো যায়। মামলা দিচ্ছে আরো 1.5 বছর আগে, ওয়ারেন্টটা হাতে নিয়ে রাখছে। অ্যারেস্ট হওয়ার পরে আমি কি জানতে পারছি মামলাটা আরো 1.5 বছর আগে ডেট দিয়ে ঘুরাই দেয়। আমি কেস চালানের অযোগ্য ভাই। ঢাকার 4টি পারিবারিক আদালতে মামলা ঝুলছে প্রায় 15,000। এক গবেষণায় দেখা যায়, নিষ্পত্তিতে ধীরগতি, আইনি জটিলতা ও আইনজীবীদের গাফিলতির কারণে প্রায় 45% মানুষ মামলা থেকে সরে আসেন। অনেকে আগ্রহ হারিয়ে ফেলে। এর মাঝে কিছু কিছু মামলা আমরা পাই যারা ওই যে অ্যামিকেবল সেটেলমেন্টের মাধ্যমে মামলা এক পর্যায়ে এসে মানে আর তারা কন্টিনিউ করতে চায় না। দুই পক্ষই বুঝে যে এই আদালত মানে হ্যাসেল। একটা সমন ইস্যু করতে চলে যায় 3 বছর 4 বছর, এবং একটা 50,000 টাকার মামলার জন্য দেনমোহরের মামলার জন্য করেছে, তার খরচ হয়ে গেছে 50,000 টাকার অধিক। আইনজীবীর ফি আছে এবং কোর্টের ফি তো আছে। তো এই সমন জারিটা যদি একটু সংক্ষিপ্ত করা যায় এবং এই সমন জারির বিষয়টা যদি একটু বিকল্প ভাবা যায়, তাহলে সেই ক্ষেত্রে আসলে ভোগান্তিটা কমবে। তবে পারিবারিক মামলাগুলোকে অন্য মামলার মতো না দেখে নিষ্পত্তিতে অধিক গুরুত্ব দিলে পারিবারিক আদালতেই সুফল পাওয়া সম্ভব বলে মনে করেন সাবেক এই জেলা জজ। উভয় পক্ষের আইনজীবী এবং বিচারককে অন্যান্য মামলার মতন করে না মনে করে সামাজিক দায়িত্ব, আমাদের সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে মীমাংসা করতে চাই বা মামলাটা নিষ্পত্তি করতে চাই, তাহলে মামলাটা যথেষ্ট দ্রুত মানে নিষ্পত্তি করা সম্ভব হবে। পাশাপাশি মামলা নিষ্পত্তির সময় বেঁধে দেওয়া এবং সমন জারি সহ বিচার প্রক্রিয়ার আধুনিকায়ন করা গেলে পারিবারিক আদালতেই শতভাগ সুবিচার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। মন্ত্রিসভার বৈঠকেও দেখা গেছে আওয়ামী লীগের কাউন্সিলের আমেজ। সবার চোখ আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দিকে। মন্ত্রিসভার সদস্যরা তাকে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। সভায় অংশ নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সহ মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফিং করার কথা রয়েছে। সময় সংবাদে আরো থাকছে, মাশুল কমায় পুরোদমে চালু করা সম্ভব হবে পানগাঁও কন্টেইনার টার্মিনাল, বলছেন জাহাজ মালিকরা। তুলা ও যন্ত্রাংশ আমদানি বাধ্যতামূলক করা হবে, জানালেন মন্ত্রী। 3 দফা সময় বাড়ানো হলেও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি দেশের 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিপণী বেতন বা হাসপাতালের উপরে কক্ষ ভাড়া নিয়ে চলছে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুষছেন সরকারের নানা আইনি জটিলতাকে। তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে ডিসেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে না গেলে কঠোর হবেন তারা। তাহিয়া রুবায়াত, অপলা রিপোর্ট। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় শুরুর 7 বছরের মধ্যেই স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালাতে হবে, কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই শুরু থেকে এই আইনটি উপেক্ষা করে গেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো ইউজিসির বেঁধে দেয়া সময়ও শেষ হতে যাচ্ছে এ বছরের ডিসেম্বরে। তবে 7 বছর হয়েছে এমন পুরনো 52টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বর্তমানে মাত্র 12টি বিশ্ববিদ্যালয়ে রয়েছে নিজস্ব ক্যাম্পাস। বাকি বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ক্যাম্পাসে যেতে না পারার কারণ হিসেবে দায়ী করছেন সরকারের নানা জটিলতাকে। অনেক ইউনিভার্সিটি জমি কিনেছে, তারপরে রাজুকের অনুমোদনের জন্য সেখানে অনেক দিন সময় লাগে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে রাজুকে একটা লিয়াজো করে দিতে পারতো যে যেসব প্ল্যান দেওয়া হবে ইউনিভার্সিটির জন্য সেগুলো খুব দ্রুত সলভ করা হবে। যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মালিক হন, নতুন যারা অনুমতি পান, তারা সবাই সরকার সমর্থক। যেহেতু বড় অঙ্কের বিনিয়োগ করছে, তাদের পক্ষে সরকারকে হাত করে নেওয়াটা অনেক সহজ। অভিযোগ রয়েছে কিছু কিছু বিশ্ববিদ্যালয় অন্য জায়গায় স্থায়ী ক্যাম্পাসের নাম দিয়ে রাজধানীতে শাখা ক্যাম্পাস হিসেবে ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। স্বল্প পরিসরে শিক্ষা কার্যক্রম চালানো অনেকে মূলত চালিয়ে যাচ্ছে সার্টিফিকেট বাণিজ্য। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে ফিরে না গেলে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র নাই, শিক্ষক নাই, কিন্তু তাদের সার্টিফিকেট পাওয়া যায়, এরকম অভিযোগ আছে। অনেকগুলো আছে তারা এখন কোর্টের রায় নিয়ে স্টে অর্ডার নিয়ে টিকে আছে। আমরা এগুলো রাখবো না, যারা ব্যবসা করতে চায়, যারা লেখাপড়া করাতে চায় না এদের। সংশ্লিষ্টরা বলছেন নিজস্ব ক্যাম্পাসে ফিরতে বিশ্ববিদ্যালয়গুলোকে যেমন সরকারের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে, পাশাপাশি যারা আইন মানছেন না তাদের ব্যাপারেও বারবার সময় না বাড়িয়ে সরকারকে কঠোর হতে হবে। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2016-17 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বি ইউনিটের বিজোড় রোলধারীর পরীক্ষা। এরপর বেলা 11টা থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠিত হয় জোড় রোলধারীর পরীক্ষা। দুপুর 2টা থেকে বিকেল 3টা পর্যন্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের 4,713টি আসনের বিপরীতে মোট 1,78,949 জন পরীক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন। পরীক্ষায় কেউ যাতে অসৎ উপায় অবলম্বন করতে না পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ঘিরে যে ধরনের নিরাপত্তারক্ষী বাহিনী সর্বতোভাবে গ্রহণ করেছে, তাতে আমরা নিশ্চিত যে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আমরা সম্পন্ন করতে পারব। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার রাকিবুল হাসান, চলে যাচ্ছি তার কাছে। রাকিব। ধন্যবাদ ফয়সাল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2016-17 শিক্ষাবর্ষের সম্মান প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষার আজকে কিন্তু প্রথম দিন এবং ইতিমধ্যেই কিন্তু দুটো পরীক্ষা শেষ হয়েছে। আমরা দেখেছি বি ইউনিটের বিজোড় রোলধারী যারা রয়েছে তাদের সকালের দিকে পরীক্ষা হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু শেষ হলো বি ইউনিটের যারা জোড় রোলধারী তাদের পরীক্ষা। এবং আমরা কিন্তু সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সে কারণে কিন্তু বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং এর মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি থেকে কিন্তু একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে যান চলাচল সেগুলোর কিন্তু বেশ কিছু বিধিনিষেধ করে দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের 4টি যে গেট রয়েছে সেই গেট দিয়ে শিক্ষার্থীরা আসতে পারবেন এবং তাদের সঙ্গে রিক্সা, অটোরিক্সা এবং অন্যান্য যে যানবাহনগুলো আছে সেগুলো আসতে পারবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে সমস্ত রোডগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু চলাচল নিষেধ করা হয়েছিল, যার কারণে কিন্তু অনেকটা অভিভাবকরা বলছেন নির্বিঘ্নে আসলে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার হলগুলো নিয়ে যেতে পারছে, এক ভবন থেকে আরেক ভবনে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেতে পারছেন এবং এই কারণে দেরি হচ্ছে না। এবং আমরা শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছি
যে প্রশ্নপত্র আসলে তাদের জন্য অনেক ভালো হয়েছে তারা বলছেন, এবং অভিভাবকরাও এতে সন্তুষ্ট, এবং পরীক্ষাও অনেক ভালো হয়েছে, এবং অনেকে আশা প্রকাশ করেছেন হয়তো তাদের এই পছন্দের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মতিহারের সবুজ চত্বরে হয়তো তাদের বাকি যে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগটি সেটি তারা পেতে পারেন। তো এইরকম একটা পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া হচ্ছে, এবং এখন পর্যন্ত আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যে কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন করতে গিয়ে কেউ আসলে কাউকে আটক করা হয়েছে কিনা, কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা, তারা বলছে এই ধরনের কোনো ঘটনা এখনো পর্যন্ত হয়নি। এবং এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাইরে কিন্তু যে ট্রাফিক ব্যবস্থাটি বিশ্ববিদ্যালয়ে আসার জন্য সমস্ত কিছুই নিয়ন্ত্রণে রয়েছে। তো ফয়সাল, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ। দিনে দিনে চট্টগ্রাম মহানগরীতে বাড়ছে যানজট। যেখানে সেখানে গাড়ি পার্কিংয়ের কারণে গুরুত্বপূর্ণ সড়ক থেকে অলিগলি সবখানেই ভোগান্তি। ট্রাফিক বিভাগের দাবি, আইন মানছেন না চালকরা। মেয়র বলছেন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। এই অবস্থায় পরিকল্পিত অবকাঠামো নির্মাণের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সারি সারি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহন দেখে মনে হতে পারে রাজধানী ঢাকার যানজটের চিত্র, কিন্তু বাস্তবতা মানতে কষ্ট হলেও এটি বন্দরনগরী চট্টগ্রামের সাম্প্রতিক সময়ের অসহনীয় যানজটের ছবি। ঘণ্টার পর ঘণ্টা যানজটের কবলে পড়ে নাকাল হচ্ছে নগরবাসী। শুধু সড়ক কিংবা ভিআইপি সড়ক নয়, নগরীর ছোটখাটো রাস্তা থেকে শুরু করে প্রতিটি অলিগলিতে সারাক্ষণ লেগে থাকে যানজট। এতে নষ্ট হচ্ছে শ্রমঘণ্টা, দিনে দিনে বাড়ছে এই দুর্ভোগের মাত্রাও। আমি তো একটা টাইম শিডিউল করে বাসা থেকে বের হই, বাট সেই জাস্ট আমি অফিসে পৌঁছাতে পারি না। ফুটপাত থাকলে মানুষজন সব ফুটপাত দিয়ে চলাচল করতে পারতো। 20 মিনিটের রাস্তা যাইতে 1.5 ঘন্টা লাগতেছে, 2 ঘন্টা লাগতেছে। ট্রাফিকের দুর্বলতা, যেটা যত্র বাসগুলো পার্কিং করতেছে। নগরীর ভিআইপি সড়ক হিসেবে পরিচিত ইপিজেড সড়ক, চট্টগ্রাম বন্দর সড়ক, বিমানবন্দর সড়ক সহ গুরুত্বপূর্ণ সড়কেরও একই অবস্থা। বন্দরের প্রবেশ মুখে যানজটের কারণে ক্ষতির মুখে পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্য। বন্দরগুলো এলোমেলো করে গাড়ি রাখার কারণে যানজট বাজি যায়। বন্দর থেকে মাল নিতে বাইরে করতে আমাদের কষ্ট হচ্ছে। ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন চালকরা মানছে না আইন। আর মেয়র জানালেন সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্কিং এর আমরা স্পট নির্ধারণ করে দিব, ওই জায়গা ব্যতীত আর কোথাও গাড়ি দাঁড়াতে পারে, যার গাড়ি হোক তাকে ফাইন করা। রাস্তা যে অকুপাই করার কারণে যে ট্রাফিক কনজেশন যেটা হচ্ছে সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। আইনটা যাতে মানতে একদম বাধ্য হয়, টেকনিক্যালি আমরা ওইভাবে একটা ব্যবস্থা করবো যাতে লেফট লেনটা ফ্রি রাখতে পারি আমরা বিয়ে করে দিয়ে। এদিকে চট্টগ্রাম ধীরে ধীরে যানজটের নগরীতে পরিণত হচ্ছে উল্লেখ করে নিরসনে নানা পরামর্শ এই নগর পরিকল্পনাবিদের। ট্রাফিক ম্যানেজমেন্ট হলো ফার্স্ট ক্রাইটেরিয়া আপনার, যেটা হলো ট্রাফিক কনজেশন কমানোর জন্য যে কোনো নগরে, এবং যে এক্সিস্টিং রোড নেটওয়ার্ক আছে সেটার 100% ইউটিলাইজ। 270 বর্গ কিলোমিটার ঢাকার জনসংখ্যা 1.5 কোটির বেশি, আর মাত্র 60 বর্গ কিলোমিটারের চট্টগ্রামে 60 লাখ মানুষের বসবাস। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, জনমত জরিপে পিছিয়ে থাকার কথা স্বীকার করলেও জয়ের ব্যাপারে আশাবাদী ট্রাম্প। ক্ষমতায় গেলে ট্রাম্পের ফাঁকি দেয়া কর আদায় করা হবে বললেন হিলারি। বন্দর ব্যবহারের মাশুল 50 থেকে 70% কমানোর ফলে পানগাঁও কন্টেইনার টার্মিনাল পুরোদমে চালু করা সম্ভব হবে বলে মনে করছেন জাহাজ মালিকরা। ইতিমধ্যে বেশ কিছু মেইনল্যান্ড শিপিং অপারেটর এই রুটে কন্টেইনার পরিবহনে আগ্রহ প্রকাশ করেছে। নৌপরিবহন মন্ত্রী জানিয়েছেন, পানগাঁও সচল করতে তুলা ও মেশিনারিজের একটি অংশ এ বন্দর দিয়ে আমদানি বাধ্যতামূলক করা হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শেউলি। চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে নিরাপদে ও কম খরচে কন্টেইনারে পণ্য পরিবহনের জন্য 2013 সালে পানগাঁও বন্দরটি চালু করা হলেও 3 বছরে এই রুটে পরিবহন হয়েছে মাত্র 5600 টিওএস কন্টেইনার। এর জন্য 32টি প্রতিষ্ঠান লাইসেন্স পেলেও মুনাফার নিশ্চয়তা না থাকায় অপারেশনে আসেনি কোনোটি। এই প্রেক্ষাপটে গত 17 অক্টোবর নৌ মন্ত্রণালয় 3 বছরের জন্য পানগাঁর 7টি মাশুল কমিয়ে গেজেট প্রকাশ করেছে। এই পদক্ষেপে পানগাঁ থেকেও কলকাতা রুটেও সার্ভিস চালু করার কথা জানান সংশ্লিষ্টরা। চিটাগং থেকে 20 ফিট
বা 40 ফিট একটা কন্টেইনার যেন প্রায় ডবল ছিল, এখন সংশোধিত ট্যারিফের পর সেটার খরচ প্রায় অর্ধেকে নেমে আসছে। অপেক্ষা করছিলাম পানগাঁ হ্যান্ডলিং চার্জ কমাবার জন্য, এবং আগামী মাস থেকে আমরা কলকাতা ঢাকা সরাসরি একটা করে কন্টেইনার সার্ভিস আমরা চালু করতে যাচ্ছি। এদিকে মাসুল কমায় শিপিং অপারেটরদের আগ্রহ বাড়লেও নির্দিষ্ট শিডিউল ঘোষণা এবং জাহাজের সংখ্যা বাড়ানোর পরামর্শ তাদের। আর রফতানিকারকরা বলছেন পানগাঁও থেকে চট্টগ্রাম বন্দরে রফতানি পণ্য পাঠাতে হলে ফ্রেট ফরওয়ার্ডারদের অফিসও এখানে আসতে হবে। এখন শুধু পোর্ট 3টে জাহাজ কাজ করছে, অন্যগুলি তো কাজ করছে না। অন্যগুলি যদি শিডিউল ডিক্লেয়ার করে তখন কিন্তু সবাই কার্গো দিতে শুরু করবে। আমাদের দরকার এখন মাল দিব, চিটংয়ে পাঠাবো, 5-6 ঘন্টার মধ্যে চিটংয়ে পৌঁছে যাবে। যতক্ষণ না পর্যন্ত এখানে ফ্রেট ফরওয়ার্ডারের অফিস না করছে পানগাঁওতে, এক্সপোর্টের কোনো মালামাল দেওয়া সম্ভব না। এখনো কিছু সমস্যা আছে জানিয়ে পানগাঁও সচল করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান নৌমন্ত্রী। আমরা একটা কোটাও নির্ধারণ করে দিতে চাচ্ছি, সেটি হলো যে তুলা এবং মেশিনারি তার একটা পার্সেন্টেজ পানগাঁওতে আনতে হবে, এই ধরনের একটা সিদ্ধান্ত দিয়ে দেবো। প্রায় 5টা কন্টেনার জাহাজ প্রাইভেট সেক্টরে ইতিমধ্যে নির্মাণ কাজ শেষ করেছে, এদিকেই আমরা এটা সচল করতে পারবো। ট্যারিফ কমানোর পর চট্টগ্রাম থেকে নৌপথে একটি 20 ফুট কন্টেনার পরিবহনের খরচ 44,000 থেকে কমে 29,000 টাকা হয়েছে। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের বিভিন্ন ডকইয়ার্ডে তৈরি হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক মানের বড় বড় জাহাজ। সস্তায় শ্রম পাওয়ায় স্বল্প খরচে তৈরি হচ্ছে এসব জাহাজ। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে স্থানীয় ভূমিদস্যুরা ডকইয়ার্ড বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিকদের। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য, আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের শীতলক্ষা ও মেঘনার পাড়ে গড়ে ওঠা সরকারি বেসরকারি শতাধিক ডকইয়ার্ডে তৈরি হচ্ছে কন্টেইনার, অয়েল ট্যাঙ্কার ও বলগেট সহ নদী ও সমুদ্রগামী জাহাজ। স্বল্প মূল্যে শ্রম পাওয়ায় কম খরচে দেশীয় প্রযুক্তিতে এখানে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন জাহাজ। আর সরকারি ঋণ সুবিধা পেলে এই শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে দেশীয় নৌযানের চাহিদা পূরণের পাশাপাশি জাহাজ বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন তারা। কিছু টেকনিক্যাল জিনিস দরকার আছে, আমাদের দেশে আমরা সাবমেরিনও তৈরি করতে পারবো। বিদেশে জাহাজটা 6 কোটি টাকার উপরে পড়ে, আর আমরা বাংলাদেশে বানাইলে 1,30,00,000। ডেনমার্কের যে জাহাজটি 18 ইঞ্চি, এই ডেজার্টটি পড়ে প্রায় 100 কোটি টাকা, আর আমরা বাংলাদেশে বানাইতেছে 4 কোটি টাকা। আমরা যদি এই ওয়ার্কফোর্সকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জাহাজ নির্মাণের যে কস্টিংটা সেটা অনেকটা কমে আসবে। সেক্ষেত্রে আমরা অন্যান্য দেশের সাথে আমরা কিন্তু এক ধরনের কম্পিটিশনে যেতে পারবো। তবে অধিকাংশ ডকইয়ার্ডে অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করতে হয় শ্রমিকদের। স্ক্যানিং মেশিন দুর্ঘটনা ঘটলে তার জীবনটাই বরবাদ, আর কিছু করতে পারবো না। আরো নিরাপত্তা দরকার আছে, সেফটি বিল লাগে, আমাদের কাছে কন্ট্রাক্টর দেয় না, আমরা পাবো করতে। এদিকে স্থানীয় ভূমিদস্যুরা ডকইয়ার্ড বন্ধ করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিকরা। কিছু ভূমিদস্যু আছে আমাদের আশেপাশে, খুব ডিস্টার্ব করতেছে, তারা ডকইয়ার্ডটা উঠাই দিতে চাচ্ছে। অবশ্য এই সমস্যার সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। এই শিল্পকে ডেভেলপ করার জন্য যা যা করা দরকার সেটা আমরা পালন করব। কোনো যদি ভূমিদস্যু অন্যায়ভাবে তাকে করে অবশ্যই আমরা সেটা দেখব। নারায়ণগঞ্জের শতাধিক ডকইয়ার্ডে কাজ করে জীবিকা নির্বাহ করছেন প্রায় 1 লাখ শ্রমিক। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মানিকগঞ্জে 43 জেলেকে আটক করেছে নৌপুলিশ। ভোরে পদ্মা নদীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গত রাত থেকে ভোর পর্যন্ত শিবালয় উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে 43 জেলেকে আটক করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে 120 কেজি ইলিশ, 2টি মাছ ধরা ট্রলার এবং 70,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ব্রহ্মপুত্র নদের ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন গাইবান্ধার কামারজানিবাসী। হুমকির মুখে পড়েছে সরকারি বেসরকারি স্থাপনা সহ ঐতিহ্যবাহী কামারজানি বন্দর। বালুর বস্তা ফেলা হলেও ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপের অপেক্ষায় ব্রহ্মপুত্র পাড়ের মানুষেরা। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম।
কয়েক দফা ভাঙনে নিঃস্ব জহুর আলী সবশেষ আশ্রয় নেন গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বোঘাট গ্রামে। কিন্তু ব্রহ্মপুত্র নদ তার পিছু ছাড়েনি। 22 বিঘা সম্পত্তির পুরোটাই এখন ব্রহ্মপুত্রের পেটে। ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে ছেলে মেয়েরা। 84 বছর বয়সের এই বৃদ্ধর মতো গ্রামের আর সবার গল্প অনেকটা একই রকম। আমার কিছু নেই, এখন ডেরা তুলি একজন একটা বাড়িতে আছি, একটু আশ্রয় নিয়ে আছি। এক বাড়ি ভাঙি গেছে, তারপর একটা বাড়ি করছি সেটা ভাঙছে, তারপরে ফিরে এখানে আসছিলাম, এটা ভাঙি গেল। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমাদের নদীর কাজটা করে দেখ, আমরা এটাই সুখী হব। ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে যাই করছে কলমু এফএনসি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ হুমকির মুখে পড়েছে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলা শুরু করলেও তাতে সন্তুষ্ট নয় ভুক্তভোগীরা। 300 মিটার ভাঙনের রক্ষার্থে আপনার মিনিমাম বস্তা প্রয়োজন হচ্ছে 1 লাখ বস্তা জিও ব্যাগের। সেখানে আপনার 1000-2000 বস্তা দিয়ে কোনো অবস্থাতেই ভাঙন রক্ষা হবে না। স্থায়ী ভাঙন রোধ করার জন্য একবারই একটা বিশাল বরাদ্দ করা উচিত। অবশ্য ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই বছর আমরা পদক্ষেপ নিয়েছি, আমাদের ডিপিপি পাস হয়ে গেলেই আমরা আগামী বর্ষা মৌসুমের আগে আমরা পার্মানেন্ট কাজ শুরু করব। গত 50 বছরে কামারজানি ইউনিয়নের 3 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এলাকাবাসীর দাবি, ভাঙন ঠেকানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দকৃত অর্থের পরিকল্পনা অনুযায়ী সঠিক ব্যবহার নিশ্চিত করা হলে স্থায়ীভাবে যেমন ভাঙন প্রতিরোধ হবে, তেমনি কমে আসবে বাস্তুহারাদের সংখ্যা। এলাকার অসহায় নিঃস্ব মানুষগুলোর মধ্যেও স্বস্তি ফিরে আসবে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের বাইরের খবর। জনমত জরিপে পিছিয়ে থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। এতদিন ট্রাম্প জরিপ সংস্থাগুলোর বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগ তুললেও রোববার তার প্রচার ব্যবস্থাপক কেলিয়ান কনওয়ে জরিপে পিছিয়ে থাকার বিষয়টি স্বীকার করেন। তবে এখনও জয়ের ব্যাপারে আশাবাদী ট্রাম্প শিবির। এদিকে নর্থ ক্যারোলাইনায় প্রচারণায় গিয়ে হিলারি ক্লিন্টন বলেন, ক্ষমতায় গেলে ট্রাম্প যে 20 বছর ধরে কর ফাঁকি দিচ্ছেন তা আদায় করবেন তিনি। নির্বাচনের বাকি আর মাত্র 2 সপ্তাহ। টানটান উত্তেজনা প্রধান 2 দল ডেমোক্র্যাট আর রিপাবলিকান প্রার্থীর মধ্যে। যদিও জনমত জরিপগুলোতে বরাবরই এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন, তারপরও শেষ মুহূর্তে বাজিমাত করার আপ্রাণ চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের। রোববার ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় নারী বিদ্বেষী আখ্যা পাওয়া এই প্রেসিডেন্ট পদপ্রার্থীকে দেখা যায় তার কথার সুর পাল্টাতে। আমি বলবো জরিপের ফলগুলো একেবারেই ভুল, কারণ পুরুষের চাইতে নারীরাই আমাকে বেশি সমর্থন করছেন, আর এর প্রমাণ আমার কাছে রয়েছে। আমাকে সমর্থন দেওয়ার জন্য নারীদের ধন্যবাদ জানাচ্ছি আমি। একদিকে ট্রাম্প যখন আবারও জরিপ সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তখন আরেকদিকে ট্রাম্পের প্রচার ব্যবস্থাপক এক সাক্ষাৎকারে জনমত জরিপে প্রতিপক্ষের এগিয়ে থাকার বিষয়টি স্বীকার করে নেন। তিনি বলেন, পিছিয়ে থাকলেও জয়ের ব্যাপারে এখনো আশাবাদী তারা। হিলারি ক্লিন্টনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তার হয়ে 2 জন প্রেসিডেন্ট প্রচারণা চালাচ্ছেন, একজন তার স্বামী বিল ক্লিন্টন এবং আরেকজন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। এসব দিক থেকে তিনি এগিয়ে রয়েছেন বটে, তবে শেষ মুহূর্তে জয়ের ব্যাপারে আশাবাদী আমরা। সবশেষ জরিপ অনুযায়ী এখনো 12 পয়েন্টে হিলারি চেয়ে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। এমন অবস্থায় নর্থ ক্যারোলাইনার মতো দোদুল্যমান রাজ্যে নিজের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে ধরাশায়ী করতে আবারও তার কর ফাঁকি দেওয়ার বিষয়টি তুলে ধরেন হিলারি। আমরা কি জানতে পারলাম আমাদের প্রতিপক্ষ সম্পর্কে? যে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী কর ফাঁকি দিয়েছেন। আমি নির্বাচিত হলে তাকে সুযোগ করে দিব এতদিনে সেসব কর দেওয়ার। এদিকে হিলারির হয়ে নির্বাচনী প্রচারণায় গিয়ে আবারও ট্রাম্পের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় পর্যটকবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত 13 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই। তাদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় সময় রোববার ভোর 5টার দিকে ডেজার্ট হট স্প্রিং এলাকায়
ইন্ডিয়ান ক্যানিয়নের কাছে এই দুর্ঘটনা ঘটে। ইউএসএ হলিডে নামে পর্যটকবাহী বাসটি 31 জন যাত্রী নিয়ে সাদার্ন ক্যালিফোর্নিয়া থেকে লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে ভয়াবহ ওই দুর্ঘটনায় ঘটনাস্থলে 13 জন নিহত হন। পরে উদ্ধারকর্মীরা বাসের জানালা ভেঙে যাত্রীদের বের করে হাসপাতালে ভর্তি করে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এই বিষয়ে তদন্তের কারণে দুর্ঘটনাস্থলে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। শ্বাসরুদ্ধকর চট্টগ্রাম টেস্ট জয়ের দারুণ সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। স্বপ্ন জয়ের খুব কাছে গিয়েও 22 রানে হারতে হলো ইংল্যান্ডের কাছে। স্নায়ুচাপের এই জয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল ইংলিশরা। 286 রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিকদের ইনিংস থামে 263 রানে। এই হারের জন্য প্রথম ইনিংসে স্বল্প রানের আক্ষেপ বাংলাদেশের অধিনায়ক মুশফিকের। অন্যদিকে জিতেও বাংলাদেশের দারুণ প্রশংসা করলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। চট্টগ্রামের স্নিগ্ধ এক সকাল, ইংল্যান্ডের বিপক্ষে রূপকথা নয়তো অনেকটাই 2003-এ মুলতান টেস্টের মতো কষ্টের সাথে সন্ধি। শেষের 2 উইকেটে 33 রান, পাহাড় সমান ক্রিকেট জ্যোতিষীর কাছেও। তারপরেও ইংল্যান্ডের বিপক্ষে অরাধ্য টেস্ট জয়ের স্বপ্ন কোটি ক্রিকেট পিয়াসীর হৃদয়ে। এদিন সকালে 2 স্বপ্ন সারথি সাব্বির ও তাইজুলের ব্যাটিং স্বপ্ন জয়ের সিঁড়ি তৈরি করে, কিন্তু বেন স্টোকসের এক ওভারে আগুনে পোড়া বাড়িতে পরিণত হয় বাংলাদেশের ড্রেসিং রুম। ভেস্তে যায় স্বপ্ন জয়ের স্বপ্ন। বাংলাদেশ পুরো টেস্টে দারুণ খেলেও হারের প্রধান কারণ হলো ব্যাটিংয়ে প্রথম ইনিংসে পিছিয়ে পড়া। মানে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের। অ্যাটলিস্ট আমরা লিড না নিতে পারলাম, আমাদের 290 আউট করতাম বা 280 করতাম। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন ওটা কিন্তু ফোর্থ ইনিংসে 240 করেছে, আর যেটা কিনা আমরা 266 অলমোস্ট করেছি, 263। তো সেটাই বলবো যে ওই রানটাই আমাকে আসলে ম্যাটার করেছে। গেল 15 মাসে টেস্ট খেলেইনি বাংলাদেশ, আর এই সময়ে 17টি টেস্ট খেলেছে ইংলিশরা। কিন্তু তারপরেও চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের টুটি যেভাবে চেপে ধরেছিল বাংলার বাঘেরা, তাতে নিজেদের জয়ের অনুভূতি থেকে বাংলাদেশের প্রশংসায় বাধ্য হলেন অতিথিদের অধিনায়ক। মুশফিকের দল প্রত্যাশার প্রাপ্তি মেলাতে পারেনি ঠিক, তবে টেস্টে যে বাংলাদেশের উন্নতির গ্রাফটা বেশ ঊর্ধ্বমুখী। কারণ গেল 15 টেস্টে 3 জয়, 7 ড্র, হার 5টি টেস্টে, যার মধ্যে সম্প্রতি পাকিস্তানের পর ইংল্যান্ডকে কাঁদিয়েছে টাইগাররা। আমার 2টা টেস্ট এখন পর্যন্ত সবসময় মনে থাকে। একটা হচ্ছে যেটা পাকিস্তানের সাথে আমরা খুলনায় ড্র করেছিলাম, যেটা কিনা আমার সবথেকে এখনো 1 নাম্বার, এবং তারপরে যদি বলে থাকেন এটা ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট। অবভিয়াসলি আমাদের উপর প্রেশার ছিল এটা যে অ্যাটলিস্ট 15 মাস পর বাংলাদেশ কি খেলতে পারে সেটা একটা প্রুভ করার। চট্টগ্রামে উত্তেজনার রেণু ছড়ানোর পর 28 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ঢাকায় সিরিজের শেষ টেস্টে হয়তো আরো রোমাঞ্চ অপেক্ষা করছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। ক্ষণে ক্ষণে রং বদলায়, প্রতি সেশনে পাল্টায় গতিপথ। টেস্ট ম্যাচের আভিজাত্য এখানে। এমনই এক টেস্ট দেখল চট্টগ্রাম। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রতিটি মুহূর্তই নতুন রং দেখিয়েছে। র্যাঙ্কিংয়ের 9 নম্বর দলের বিপক্ষে হারার ভয়ে মলিন মুখ করেছে টেস্টের অভিজাত দল ইংল্যান্ড। অন্যদিকে সম্ভাবনার চূড়ান্ত শিখরে পৌঁছেও 22 রানে হেরে গেল বাংলাদেশ। আর তাই তো চট্টগ্রাম টেস্ট জায়গা করে নিল বাংলাদেশের ক্রিকেট ট্র্যাজেডির তালিকায়। অ্যাশেজ 2005, ক্যাস্ট্রোভিচের গ্লাভসে লেগে বল সাইমন জোন্সের হাতে। ইংলিশ শিবিরে উল্লাস। ক্রিকেটীয় শিষ্টাচারে ফ্লিন্টফ এগিয়ে আসলেন 2 রানের আক্ষেপে পড়া ব্রেটলির কাছে। ক্রিকেট ইতিহাসের অংশ হয়ে থাকবে এই বার্মিংহাম ট্র্যাজেডি। আর টেস্ট ট্র্যাজেডির কথা মাথায় আসলেই বাংলাদেশের মনে পড়ার কথা মুলতান টেস্ট। ইনজামামের বীরত্ব গাথায় 1 উইকেটে হেরে যায় খালেদ মাহমুদ সুজনের দল। পাকিস্তান দল গোলাপের পাপড়ি নিয়ে বরণ করে নায়ক ইনজামামকে। আর এবারে চট্টগ্রাম টেস্ট। বাংলাদেশ ক্রিকেটের ভাগ্যভূমি যে মাঠ, সেই চট্টলার মাটিতে হতাশার ভারে বসে রইলেন সাব্বির রহমান। চতুর্থ দিন দুপুর থেকে যে ভার বইছেন তা আরো ভারী হয়ে গেল যেন তাইজুলের আউটে।
এরপর মাঠ ও মাঠের বাইরে সিরিজের অন্যতম প্রধান চরিত্র বেন স্টোকসের বলে এলবিডব্লিউ হন শফিউল। যদিও বলের ইম্প্যাক্ট ছিল অনেক বাইরে। রিভিউ সিদ্ধান্তেও যেন হারের নিয়তে বদলাতে পারল না বাংলাদেশ। এর আগে কিন্তু কুকুরদের মাথার চুল ছিঁড়তে বাধ্য করেছেন সাব্বির মুশফিকরা। এক একটি বল এক একটি রানে হতাশ নুব্জ দিগ্ভ্রান্ত করছিল ইংলিশ শিবিরকে। ইতিহাস বলে বাংলাদেশের তাড়া করা সবচেয়ে বেশি রান 215। 2009 সালে সেন্ট জর্জের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। তাই 286 তাড়া করতে হলে বাংলাদেশকে গড়তে হতো নতুন ইতিহাস। ইতিহাসের পাতা বদলাতে নির্ঘুম রাত কাটিয়ে মাঠে নামে সাব্বির তাইজুল। শুরুতেই রান আসতে থাকে ব্যাটে, কিন্তু নিয়তির খেলাতে সাব্বিরকে ট্র্যাজিক হিরো হিসেবে শেষ দৃশ্যে ইংলিশ উদযাপনের মাঝে এভাবে একা দাঁড় করিয়ে দিবে কে জানতো। রায়হান মাসুদ, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মন্ত্রিসভার বৈঠকেও আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আমেজ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শুভেচ্ছা বিনিময়। পারিবারিক সমস্যা নিরসনে গঠিত আদালতের সুফলের চেয়ে ভোগান্তি বেশি, অভিযোগ ভুক্তভোগীদের। মামলাগুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। 3 দফা সময় বাড়িয়েও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ডিসেম্বরের মধ্যে না গেলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। যেখানে সেখানে গাড়ি পার্কিং এর কারণে চট্টগ্রাম নগরীতে বাড়ছে যানজট। চালকদের আইন না মানায় কারণ বলছে ট্রাফিক বিভাগ। সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস মেয়রের। এবং আবারও হতাশায় পড়ল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে জয়ের স্বপ্ন পূরণ হল না টাইগারদের। শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের 22 রানের জয়। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *3 লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।